আচ্ছা, আমরা গতদিন যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে গাণিতিকভাবে ডোমেন রেঞ্জ নির্ণয়। তোমাদের এটা দেখাচ্ছিলাম যে তোমাদের ডোমেন রেঞ্জ কিভাবে বের করা যায়। গতদিন একটা অ্যাপ্রোচ দেখাইছিলাম, তোমাদের মনে আছে কিনা? আমরা খুঁজবো যে এই ফাংশনটা, তোমাদের বলছিলাম একটা ফাংশন কি 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 দিলে ব্রেক হয়, মানে কি কি দিলে ফাংশনটা নষ্ট হয়ে যায় সেটা বের করে সেটাকে বাদ দিয়ে দিব, অথবা কি কি দিলে ব্রেক হবে না সেটা আমি বের করব। সেটা দিয়ে আসলে ডোমেন বের করতেছিলাম। আর রেঞ্জ বের করার সময় তোমাদের বলছিলাম যে ওয়াই ইকাল টু এফ অফ এক্স ধরে নিয়ে এক্স এর মান বের করার চেষ্টা করবো যে ওয়াই এর মান কি কি হইতে পারে না সেটা বের করার চেষ্টা করবো, ঠিক আছে? সো এটার আরো কয়েকটা এক্সাম্পল আমরা আজকে দেখবো, একটু খেয়াল করো। সো গতদিন তোমাদের এটা দেখাচ্ছিলাম যে একটা অংশ দেখাচ্ছিলাম, ধরো এই ফাংশনটা আমাকে যদি জিজ্ঞেস করে ডোমেন রেঞ্জ কত, তাহলে কি বলবা? এটার ডোমেন কত বলো তো? ফাংশনটা হচ্ছে আমার 6x - x² + 1। খেয়াল করে দেখো। হ্যাঁ, সকল বাস্তব সংখ্যা, কারণ এখানে এমন কোনো সংখ্যা নাই যেটা দিলে তোমার এটা আসলে অসংজ্ঞায়িত হবে। তার মানে ডোমেন অফ এফ হচ্ছে আর, কারণ কোনো বাস্তব সংখ্যা নাই যার জন্য এটা অসংজ্ঞায়িত হবে, সো এটা সমস্যা নেই। এখন কথা হচ্ছে এই জিনিসটা রেঞ্জ কিভাবে বের করবো, ঠিক আছে? রেঞ্জ বের করাটা খুব ইন্টারেস্টিং। তোমাদের গতদিন একটা পদ্ধতি দেখাচ্ছিলাম, সেটা বলছিলাম কি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ধরে নাও। এফ অফ এক্স ইকুয়াল টু এটা বলতে পারি, সেটা হচ্ছে তোমার 6x - x² + 1। তোমাদের কতদিন একটা অ্যাপ্রোচ দেখাইছিলাম, সেটা হচ্ছে এক্স এর মান বের করে, বাট এই কেসে এক্স এর মান বের না করে আরেকটা সুন্দর ওয়েতে করা যায়, এটা তোমাদের বলছিলাম। সেটা হচ্ছে তোমাদের বলছিলাম যে এটা আসলে স্কোয়ার কমপ্লিট করা যায়, কমপ্লিটিং দ্য স্কোয়ার। এটা লাস্টের দিকে বলতেছিলাম, কমপ্লিটিং দ্য স্কোয়ার। এটা করলে কি সুবিধা একটু খেয়াল করো, যে আমি এই কাজটা করতে পারি কিনা দেখো তো। যে আমি এখানে, যে ধরো এখানে আমি চেষ্টা করব যে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার বা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফালাইতে। কিন্তু খেয়াল করো, তোমাদের মনে আছে যে আমি যদি এখানে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফালাইতে চাই, একটা কাজ করি, ফার্স্টে মাইনাসটা কমন নেই, তাহলে আমার একটু সুবিধা হবে। দেখো, তাহলে মাইনাস কমন নিলে কি আছে, x² - 6x - 1। এখন একটা কাজ করো, এখানে দেখো, আমি যদি এখানে a মাইনাস বি ফর্মুলা ফালাইতে চাই, তোমাদের মনে আছে যে x+1 বা x+সামথিং, x+k, এটার হোল স্কোয়ার ফালাইতে গেলে এখানে x² + 2xk + k² এরকম লাগবে না? তাহলে দেখো, আমার এখানে অলরেডি x² আছে, তাহলে এখানে 2ab লাগবে। তাহলে এখানে কাজ করি, তাহলে এই বাকি অংশটা করে ফেলাই। তোমাদের কমপ্লিটিং দ্য স্কোয়ার করলে এরকম আসে, দেখো তো এটা আসবে কিনা। যে a² - 2, এখানে a হচ্ছে x, a বি, দেখো এখন দেখো এখানে তো 2x আছে, এখানে আছে কত, 6x আছে না? তাহলে আমি এখানে 3 দিলে এই জিনিসটা 6x হয়ে যাবে, মানে আগে যা ছিল তাই রয়ে যাবে। প্লাস তাহলে এখানে বি স্কোয়ার, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এখানে আমার এ হচ্ছে এক্স, তাহলে 2a, বি হচ্ছে 3, আর তাহলে এখানে বি হবে 3²। এটা কি বুঝছো? এবং তোমাদের তোমাদের গতদিন বলছিলাম যে এই 3² আমি এক্সট্রা লিখছি, এই জন্য এটা -3² করে দিব। আর এখানে -1টা আগে রয়ে গেছিল, এই জন্য -1টা দিয়ে দিব। এটা কি বুঝছো? এই জিনিসটা কি বুঝছো? আমি এটাকে কি করলাম এখানে, আমি এখানে যেটা করলাম যে প্রথম অংশে কমপ্লিটিং দ্য স্কোয়ার করলাম। তাহলে প্রথম অংশ যদি কমপ্লিটিং দ্য স্কোয়ার করি, তাহলে এই অংশটা খেয়াল করো, এই অংশটা আমি এভাবে লিখতে পারি, এই পুরো অংশটা। যে দেখো, x² - 2x × 3 + 3²। তাহলে এটা দেখো, আমি যদি এটাকে ধরি a² - 2, এখানে হচ্ছে এটা হচ্ছে x হচ্ছে a আর b হচ্ছে 3 প্লাস b², মানে এটা সমান আমি আসলে লিখতে পারি x - 3 হোল স্কোয়ার। এটা কি বুঝছো? এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় একটু খেয়াল করো, তাহলে আমি এটা লিখতে পারি মাইনাস, এই ভিতরের অংশটা হচ্ছে x - 3 এটার হোল স্কোয়ার। আর এখানে দেখো এই অংশটা হচ্ছে তোমার -9, এটা হচ্ছে তোমার -9, এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার -9 - 1, তার মানে এটা লিখতে পারি -10। তা আলটিমেটলি কমপ্লিটিং দ্য স্কোয়ার হয়তো কি সুবিধা হলে দেখো, এবার মাইনাসটা যদি ভিতরে ঢুকাই দেয়, এই মাইনাসটা দিয়ে গুণ করে দাও, গুণ করে দিলে দেখো এরকম আসবে যে 10 - x - 3 হোল স্কোয়ার। এটা কি বুঝছো? এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে যে আমি আসলে ফাইনালি কি পাইলাম, y ইকুয়ালস টু পাইলাম 10 - x - 3 হোল স্কয়ার। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এটা দিয়ে আমি আসলে কিভাবে ডোমেন রেঞ্জ বের করব, রেঞ্জ কিভাবে বের করব, y এর মান কিভাবে বের করব? একটা জিনিস খেয়াল করো, গতদিন তোমাদের এটা বলতেছিলাম যে এই অংশটার দিকে তাকাও, এই অংশটা সবসময় পজিটিভ না, কারণ এটা হচ্ছে x মাইনাস সামথিং এর হোল স্কয়ার, তাই না? তার মানে এই যে ভিতরের অংশটা, মানে তোমার আমি একটু বলতে পারি x - 3 হোল স্কয়ার, এটা অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এটা তো বলা যায়, কারণ এটা অলওয়েজ পজিটিভ, কারণ এটা স্কোয়ার। তাহলে আমি যদি এটা বলতে পারি, তাহলে আমি এটাকে -1 দিয়ে গুণ করি। দেখো, আমি এই অংশটা আনতে যাচ্ছি, আমি পুরো অংশটা আনতে যাচ্ছি। তাহলে এই পুরো অংশটা আনলে মাইনাস দিয়ে গুণ করো, তাহলে এটা আসবে তোমার < 0, কারণ -1 দিয়ে গুণ করলে অসমান চিহ্ন উল্টায় যায়। তারপরে দুই সাইডে 10 যোগ করো, দুই সাইডে 10 যোগ করলে 10 - x - 3 হোল স্কোয়ার < 10।
এটা কি বুঝছো? আর আমি আসলে চাচ্ছি যে এই অংশটা আছে না, এই জিনিসটা নিয়ে আসতে, কারণ আমার উদ্দেশ্য কি, রেঞ্জ বের করা মানে কি ওয়ার মান বের করা না? তা দেখো তো এই, হ্যাঁ হ্যাঁ আমি দুই পাশে 10 যোগ করছি, তাহলে দেখো এই জিনিসটা আসলে ওয়াই না, এটা আর এটা এই দুইটা বক্স আসলে সেম না, তাহলে এই বক্সের বদলে আমি লিখতে পারি না ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 10। এটা কি বুঝছো? আমি আসলে এই কারণে দুই সাইডে 10 যোগ করছি। এটা কি ক্লিয়ার সবার কাছে? তার মানে আমি আবার একটু বলি, আমি আসলে কি করলাম, y ইকুয়াল টু এফ অফ এক্স সমান হচ্ছে তোমার 6, আচ্ছা কি ছিল একটু দেখি, 6x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 এরকম ছিল। আমি এটা থেকে এটা বানাইলাম y ইকুয়ালস টু 10 মাইনাস এক্স মাইনাস 3 হোল স্কোয়ার। হ্যাঁ কি বলতেছিলাম? আচ্ছা একটু খেয়াল করো, তারপর আমি এটা দেখাইলাম যে দেখো আমি জানি যে এক্স মাইনাস 3 এটার হোল স্কোয়ার এটা অলওয়েজ পজিটিভ হবে, এটা অলওয়েজ পজিটিভ হবে। তারপর দেখো আমি এটা এই রাশিটা আমি আসলে আনতে চাচ্ছি এখানে, এই অংশটা থেকে, যে এই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 থেকে আসলে আমি এই অংশটা আনতে যাচ্ছি, 10 মাইনাস এটা বানাতে যাচ্ছি। তাহলে বানানোর জন্য কি করবা, বোথ সাইডে -1 দিয়ে গুণ করো, তাহলে আমি এটা বলতে পারি এটা এটা তোমার অসমান ছিল উল্টায় যাবে, তাহলে লেস দ্যান ইকুয়াল টু 0। তারপরে বোথ সাইডে 10 যোগ করো, বোথ সাইডে 10 যোগ করলে 10 মাইনাস এক্স মাইনাস 3 হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 10। তাহলে দেখো এবার এই অংশটা চলে আসছে না, এই যে আমার এই জিনিসটা চলে আসছে না, এই লাল বক্স দুটো সেম না, আর দেখো এই জিনিসটা আসলে ওয়াই না, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ওয়াই মাস্ট বি লেস দেন ইকুয়াল টু 10। এবার আমাকে বলো, তোমাদের গতদিন থেকে বলতেছি, দেখো আমি একটু পেয়ে গেলাম যে আমার ফর্মুলা বলতেছে ওয়াই মাস্ট বি লেস দেন ইকুয়াল টু 10। এটা কি বুঝছো? তাহলে বলো আমার রেঞ্জ তাহলে কি, তাহলে আমার রেঞ্জ কত, তাহলে আমার রেঞ্জ কত হবে, আমরা ওয়াই এর মান হচ্ছে, ওয়াই মান হচ্ছে আমার রেঞ্জ, ওয়াই আমি তোমাদের বলছিলাম ওয়াই এর মানের সেটটা হচ্ছে রেঞ্জ, তার মানে আমার রেঞ্জ কত, রেঞ্জ খুব সোজা, রেঞ্জ হচ্ছে আর অফ এফ অফ কত হবে, y belongs to r such that y must be less than equal to 10। এটা হচ্ছে আমার রেঞ্জ, এটা হচ্ছে আমার রেঞ্জ, ডান। অথবা এটা যদি তোমাদের সংখ্যা রেখায় দেখাতে ইচ্ছা করে, তাহলে 10-এর সমান বা ছোট মান হচ্ছে এইদিকে, আর এই সংখ্যা রেখা না দেখায় তুমি আসলে এটাকে ব্যবধি লিখতে পারো, এটা ব্যবধি হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি থেকে 10, একই কথা, 10 ইনক্লুডেড। এটা হচ্ছে আমার রেঞ্জ। এটা কি বোঝা গেছে সবার? তা আমি আসলে এই কমপ্লিটিং দ্য স্কোয়ার করে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইটা বের করতে চাচ্ছি, এই কমপ্লিটিং দ্য স্কোয়ার করে এই ফাংশনটার রেঞ্জ বের করলাম, কারণ আমি এটা দেখাতে পারছি ওয়াই সমান এই জিনিসটা থেকে দেখাতে পারছি যে 10 মাইনাস এক্স মাইনাস 3 হোল স্কোয়ার। তারপর আমি এটা দেখাতে সমর্থ হয়েছি যে ওয়াই মাস্ট বি লেস দেন ইকুয়াল টু 10, আর ওয়াই মানে হচ্ছে আমার আসলে রেঞ্জ, তার মানে এখান থেকে বলা যায় যে রেঞ্জ হবে আমার এটা। এটা কি সবার কাছে ক্লিয়ার? আরো কয়েকটা এক্সাম্পল করলে হয়তো আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে। আচ্ছা তাহলে আমরা এটার ডোমেন বের করে ফেললাম, এটার রেঞ্জও বের করে ফেললাম। এখন এই জিনিসটা খাটবে কখন জানো, তোমরা একটা জিনিস মনে রাখবে, আমি তোমাদের এই জিনিসটার নাম বলছি কি, কমপ্লিটিং দ্য স্কোয়ার বলতেছি না? দেখো কমপ্লিটিং দ্য স্কোয়ার বলতেছি না, তার মানে হচ্ছে তোমার যদি এক্স স্কোয়ার জাতীয় কিছু থাকে তখন এই কাজটা করবে, স্কোয়ার কমপ্লিট করবে। দেখো এখানে এক্স স্কোয়ার আছে না, এই জন্য আমি স্কোয়ার কমপ্লিট করছি, কারণ এখানে তোমার যদি এরকম থাকতো কিউব থাকতো, তোমার ধরো 6x মাইনাস এক্স কিউব প্লাস 1, তাহলে তুমি আসলে স্কোয়ার কমপ্লিট করতে পারতো না। এই কারণে এই কেসে আসলে এটা করার দরকার, ঠিক আছে? মানে যেখানে স্কোয়ার থাকবে, মানে দ্বিঘাত রাশি থাকলে তখনই শুধুমাত্র কমপ্লিটিং দ্য স্কোয়ার করবা। এটা কি বুঝছো? আচ্ছা এখন এটা যদি বুঝে, অত চিন্তা করো না, এক্স কিউব থাকলে তোমাদের মানে এটা খুবই কষ্ট হয়ে যাবে রেঞ্জ বের করা, ঠিক আছে? এক্স কিউব থাকলে রেঞ্জ বের করা খুব কষ্ট হয়ে যাবে, সাধারণত এরকম কেসে তোমাকে রেঞ্জ বের করতে দিবে না। তোমাদের একটা পদ্ধতি দেখাইলাম না, তুমি চাইলে গেস করতে পারো, গ্রাফ দেখে গেস করতে পারো রেঞ্জ কি আসবে। আর সাধারণত এই টাইপের ফাংশন অত কমপ্লিকেটেড ফাংশনে রেঞ্জ বের করতে দেয় না, রেঞ্জ বের করা যাবে হয়তো ইনইকুয়ালিটি দিয়ে সলভ করা যাবে, বাট কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ওইটা আসলে দ্বিঘাত সমীকরণ না দিয়ে ত্রিঘাত সমীকরণ সলভ করা যায়, সেটা দিয়ে করা যাবে, যাবে না বলতেছি না, বাট কষ্ট হয়ে যাবে তোমাদের, অত কঠিন প্রবলেম আশা করি দিবে, ঠিক আছে? এটা দিকে তাকাও, এটার ডোমেন রেঞ্জ বের করতে হবে। এখন বলো ডোমেন কত হবে? এখানে অসংজ্ঞায়িত হওয়ার চান্স আছে কোথায়, যদি ভিতরে জিনিসটা নেগেটিভ হয় তাহলে অসংজ্ঞায়িত হয়ে যাবে না? শুধু টু না, একটু খেয়াল করো, এইটা তোমাদের এই জন্য তোমাদের আমি আসলে অসমতা পড়াইছি, তোমাদের একটু মনে রাখতে হবে, আগে তোমার ইটা পড়ো। তোমার এখানে বলছে দেখো এই জিনিসটা আসলে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হইতে হবে, তাছাড়া আসলে মানে অসংজ্ঞায়িত হয়ে যাবে, রাইট? তাহলে তুমি এখানে এইভাবে লিখবা যে তোমাদের বলতেছিলাম যে এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে, মানে এফ অফ এক্স এর মান বাস্তব হবে, এটা লিখতে বলছিলাম। এফ অফ এক্স এর মান বাস্তব হবে যদিও কেবল যদি বাস্তব হবে
যদি ও কেবল যদি এই কথাটা সত্য হয়। দেখো ভিতরে জিনিসটা যদি পজিটিভ না হয় তাহলে এটা আর বাস্তব হইতে পারবে না। কখন বাস্তব হবে? যখন এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার গ্রেটার দেন ইকাল টু জিরো হবে, তখনই কেবল বাস্তব হবে, তাছাড়া কিন্তু বাস্তব হবে না, তাই না? এখন এইবার একটু মনে করো, তোমাদের মনে আছে আমি এইসব এই অসমতাগুলো তোমাদের শিখাই আসছিলাম, এই যে এখানে লাস্টের দিন এই যে বহুপদী অসমতা। কাজে এইবার তোমার কাজে আসবে যে বহুপদী অসমতা আমি আসলে কেন পড়াইছি, ঠিক আছে? তো এইবারে আসো, এইবার এই অসমতাটা সমাধান করলে তুমি আসলে ডোমেন পেয়ে যাবে। এখন অসমতা সমাধান করো, কিভাবে করতে হয়? উৎপাদক বিশ্লেষণ করতে হয় ফার্স্টে। উৎপাদক বিশ্লেষণ করার জন্য কি করো? ফার্স্টে এক কাজ করো, এটা মাইনাস দিয়ে গুণ করে দিতে আমার সুবিধা হবে। এক্স স্কোয়ার মাইনাস ফোর মাস্ট বি লেস দেন ইকুয়াল টু জিরো, কারণ মাইনাস ওয়ান দিয়ে গুণ করছি। মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে অসমতা চিহ্ন উল্টায় যাবে, এই জন্য গুণ করছি। এবার দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার লেস দেন ইকুয়াল টু জিরো। এবারে দেখতেছি এটা হচ্ছে এক্স প্লাস টু, এটা হচ্ছে তোমার এক্স মাইনাস টু লেস দেন ইকুয়াল টু জিরো। এবার তোমরা একটু মনে করে দেখো, এটা সলভ করার জন্য আমরা কি করছিলাম? সংখ্যা রেখায় আঁকছিলাম, মনে আছে? সংখ্যা রেখায় আঁকছিলাম যে আমি করব কি, এক্স প্লাস টু সমান জিরো ধরবো আর এক্স মাইনাস টু সমান জিরো ধরবো। এখান থেকে এক্স এর ভ্যালু আসতেছে মাইনাস টু আর এখান থেকে এক্স এর ভ্যালু আসতেছে প্লাস টু। তাহলে এখান এটা তো, হ্যাঁ আবার আসতেছি, এটা তোমরা আগের আগের লেকচারটা দেখে নিবা এটা কেন করলাম, ঠিক আছে? তো তোমাদের মনে আছে কিনা আমরা কি করতাম? আমি তোমাদের লেকচারে আবার যাই, এখানে একটু খেয়াল করো। তোমাদের লেকচার এরকম ছিল যে দেখো তোমাদের বলছিলাম যে ইকুয়াল টু, এই দেখো ইকুয়াল টু জিরো ধরতে হবে। এই যে ইকুয়াল টু জিরো ধরে এই যতগুলো সমাধান পাওয়া যাবে সেগুলো সংখ্যা রেখায় বসাবো, তারপরে চেক করবো। ধরো তোমাদের একটা এক্সাম্পলে যাই, এই যে এক্সাম্পলে দেখো, এই যে মনে আছে এই যে আমি এক্সাম্পলটা দেখাইছিলাম, এই দেখো এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো ধরছিলাম, তারপরে সংখ্যা রেখা এক্স মাইনাস থ্রি বসাইছিলাম। তারপরে দেখো এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ধরছিলাম, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, এটা সংখ্যা রেখা বসাইছিলাম। তারপরে চেক করছিলাম যে এই তিনটা অংশ যেহেতু ভাগ করছে, মাইনাস ওয়ানের চেয়ে বাম পাশে একটা অংশ, মাঝখানে একটা অংশ, রাইট সাইডে একটা অংশ। তারপরে চেক করছিলাম যে এখানে এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান পজিটিভ নেগেটিভ পজিটিভ এগুলো হিসাব করে ফাইনালি আনসারটা বের করছিলাম। সো এই জিনিসটা এখানেও আমরা করব। এখন একটু খেয়াল করো যে এখানে দেখো আমরা এই যে মাইনাস ওয়ান ধরে নিলাম, তার তিনটা অংশে ভাগ করছে। তোমরা একটু চেক করে দেখবা যে এখানে তোমার এক্স প্লাস টু এই অংশ নেগেটিভ হবে, এক্স মাইনাস টু এই অংশ পজিটিভ হবে, তারপরে এক্স প্লাস টু এই অংশে পজিটিভ হবে, এক্স মাইনাস টু এই অংশ নেগেটিভ হবে, তারপরে এক্স প্লাস টু এই অংশে পজিটিভ হবে, এক্স মাইনাস টু এই অংশে পজিটিভ হবে। তোমাদের বাসার কাজ এটা চেক করে দেখবা ঠিক বলছি কিনা। এবার দেখো তোমাকে অসমতা কি বলছে, তোমাকে চাওয়া হয়েছে কি, এই গুণফলটা কি হইতে হবে? পজিটিভ নেগেটিভ চাওয়া হয়েছে না? গুণফলটা লেস দেন জিরো মানে নেগেটিভ চাওয়া হয়েছে, রাইট? তোমার নেগেটিভ কোথায় হবে দেখো তো, এই জায়গায় গুণ করলে নেগেটিভ হবে। সরি ভুল করলাম, এইখানে একটু ভুল হয়েছে, এটা তোমার এটাও নেগেটিভ হবে, সরি এটা নেগেটিভ হবে। দেখো এখানে গুণ করলেও গুণফল নেগেটিভ হবে, আর এখানে সরি এখানে গুণ করলে গুণফল পজিটিভ হবে, এখানে গুণ করলেও গুণফলটা দেখবা পজিটিভ হচ্ছে। তো গুণফল নেগেটিভ হচ্ছে শুধুমাত্র মাঝখানে, প্লাস আর মাইনাস গুণ করলে এই অংশটা নেগেটিভ হচ্ছে, তাহলে তোমার আনসার হচ্ছে শুধুমাত্র এই অংশটা, ঠিক আছে? এই অংশটা। এবং এটা যেহেতু ইকুয়াল টু জিরো হইতে পারে এই জন্য আমি এটাও নিব। কাজে এটা তোমাদের বহুপদী অসমতা যদি ভুলে যায় থাকো তাহলে লেকচারটা আবার একটু দেখে নিও। তাহলে এখান থেকে আমি এক লাইনে বলতে পারি এই অসমতার সমাধান হবে এই যে মাইনাস টু থেকে প্লাস টু, মানে এখানে হবে এক্স এর ভ্যালু হচ্ছে তোমার আসলে মাইনাস টু থেকে প্লাস টু। এটা কিভাবে আসলো? এটা আসলে তোমরা ওই বহুপদী অসমতা করার সময় যেটা করেছিলাম আরেকবার একটু দেখে নিও, ভুলে যায় থাকে। তাহলে এটা কি বুঝছো? তাহলে এই অসমতা সমাধান করলে আমি পাইলাম এটা। তাহলে আমি আসলে এইভাবে না লিখে এভাবে লিখি, ওই যে মানে কি বলে ব্যবধি দিয়ে না লিখে আমি ওই যে দিয়ে লিখি, কি বলে ওই যে এক্স এর মান দিয়ে লিখি। এখানে কি বলা হয়েছে, এক্স এর মান হবে কত? মাইনাস টু থেকে প্লাস টু, মানে মাইনাস টু লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু টু। তাহলে আমি ডোমেন পাই গেছি না? দেখো তো, মানে এক্স এর মানটাই ডোমেন না? তাহলে এক্স এর মান হচ্ছে আমার ডোমেন। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ডোমেন হচ্ছে ডোমেন আর ডি অফ এফ ইকুয়াল টু হচ্ছে আসলে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এই জিনিসটা, মানে মাইনাস টু লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু প্লাস টু। এই হচ্ছে আমার আনসার। এটা কি বুঝছো? এটা যদি ভুলে যাওয়া থাকো অসমতা সমাধান, এটা আবার একটু দেখে নিতে হবে তোমাদের। আমি আবার ই করে দিব, সো এটা একটু দেখে নিও, ঠিক আছে? সো এই আমি এটা এখানে যেটা করলাম এই অসমতা থেকে সমাধান করে ফাইনালি এই লাইনটা পাইলাম, আর এই লাইনটাই হবে আমার আসলে ডোমেন। এটা কি ক্লিয়ার সবার কাছে? আর যদি তুমি ব্যবধি দিয়ে লিখতে চাও তাহলে মাইনাস টু থেকে প্লাস টু, এটা হচ্ছে তোমার ডোমেন। এটা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা এইবারে পরেরটাই যাই। পরেরটাই গেলে পরেরটা মানে হচ্ছে তোমার রেঞ্জ। রেঞ্জটা ইম্পর্টেন্ট, এটা রেঞ্জটা বের করবো আমরা এখন। সরি এটা রেঞ্জটা এখানে লিখি বড় করে। আচ্ছা এটা রেঞ্জ বের করবো। এখন দেখো এটা রেঞ্জ বের করার জন্য তোমাদের কি বলছিলাম, রেঞ্জ বের করার সময় কি ওয়াই ধরে নেবে, রাইট?
তাহলে রেঞ্জ বের করবা কিভাবে? রেঞ্জ বের করার সময় y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু ধরে নিবা রুট ওভার এক্স মাইনাস এটা। এখন একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, দেখো আমি এখান থেকে বলতে পারি, দেখো y এর ভ্যালু কত? স্কোয়ার রুট অফ 4 মাইনাস এক্স স্কোয়ার। এখন তোমাদের একটা কথা গতদিন বলছিলাম যে এই স্কোয়ার রুট চিহ্ন মানে হচ্ছে y এর ভ্যালু হচ্ছে অলওয়েজ পজিটিভ। তাহলে তুমি এটা আগে লিখে রাখো যে y অলওয়েজ পজিটিভ, এটা আগে লিখে রাখো, পরে আমি হিসাব করবো যে y এর ভ্যালু আর কি কি হইতে পারে না বা হইতে পারে। y পজিটিভ এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তারপরে আরো কি কি আসবে এটা আমি পরে দেখতেছি, ঠিক আছে? এটা বুঝছো? তোমাদের বলছিলাম যে স্কোয়ার রুট অফ 4 এই ভ্যালুটা হচ্ছে +2 -2 না, কাজেই এখানে স্কোয়ার রুটের মধ্যে যাই থাকবে না কেন আনসারটা অলওয়েজ পজিটিভ আসবে। কাজেই তোমার এখানে আগে লিখে রাখো যে ওয়াইটা হচ্ছে পজিটিভ, পরে দেখতেছি যে ওয়াই এর মানে আর কি কি আসতে পারে, ঠিক আছে? আচ্ছা এবার খেয়াল করো, তোমাদের এইখানে আমি তোমাদের কমপ্লিটিং দ্য স্কোয়ারের কথা বলতেছিলাম না, এখানে একটু খেয়াল করে দেখো যে স্কোয়ার রুটটা থাকলে তোমার কাছে ঝামেলা লাগতেছে, আমি স্কোয়ার রুটটা আগে তুলে দিই, ঠিক আছে? স্কোয়ার রুটটা তুলে দাও। স্কোয়ার রুটটা তুলে দিলে এরকম আসতেছে, তোমার এটা আসবে তোমার 4 মাইনাস এক্স স্কোয়ার। এখানে কমপ্লিটিং দ্য স্কোয়ার করা লাগবে না, কেন? একটু খেয়াল করো, আমার অলরেডি দেখো তো এই জিনিসটা আমি জানি না, এই এক্স স্কোয়ার মাস্ট বি গ্রেটার দেন ইকুয়াল টু 0, কারণ এক্স স্কোয়ার তো অলওয়েজ পজিটিভ। এখানে খেয়াল করো, এই যে তোমাদের আগের এক্সাম্পলে দেখো আমি সামথিং হোল স্কোয়ার নিয়ে আসছিলাম না, সামথিং হোল স্কোয়ার নিয়ে আসার উদ্দেশ্য কি ছিল? আমি এটা অলওয়েজ পজিটিভ বলতে পারছিলাম, এই অংশটা অলওয়েজ পজিটিভ বলতে পারছিলাম, কিন্তু এখানে খেয়াল করে দেখো এখানে অলরেডি এই জিনিসটা পজিটিভ রয়ে গেছে, এটা আমি অলরেডি জানি যে এক্স স্কোয়ার মাস্ট বি পজিটিভ। তাহলে এই 4 মাইনাস এক্স স্কোয়ার বানানোর চেষ্টা করি, মানে আমার যেহেতু এক্স স্কোয়ার না, আমার হচ্ছে রেঞ্জ বের করবো, আমার হচ্ছে আমি ওয়াই বের করবো, ওয়াই বের করা মানে হচ্ছে রেঞ্জ। তুমি চিন্তা করো সামথিং কোনো কিছু তুমি, আচ্ছা ওয়াই প্লাসের জন্য না, দেখো আমি তোমাকে বলতে চাচ্ছি এক্স স্কোয়ার টার্মটা কি কোনো নেগেটিভ হতে পারে? এক্স এর মানে তুমি যাই বসাও না কেন এক্স স্কোয়ার টার্মটা অলওয়েজ পজিটিভ না? আচ্ছা এবার চিন্তা করো, তাইলে এবার আমি ওয়াই এর মানটাতে বের করার চেষ্টা করি, দেখো এবার আমি মাইনাস দিয়ে গুণ করে দিই, কারণ হচ্ছে আমি এই টার্মটার সাথে মিলানোর চেষ্টা করতেছি, দেখো এই টার্মটার সাথে মিলানোর চেষ্টা করে আমি আসলে ওয়াই স্কোয়ারের ভ্যালু বের করার চেষ্টা করতেছি, ঠিক আছে? এখন একটু খেয়াল করো এই টার্মটার সাথে যদি মিলাই তাহলে এরকম আসে কিনা, যে আমি এটা বলতে পারি তোমার মাইনাস এক্স স্কোয়ার মাস্ট বি লেস দেন ইকুয়াল টু 0, এখান থেকে আমি দুই পাশে 4 যোগ করো, লেস দেন ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আসবে, দেখো এই জিনিসটা আসলে আমার ওয়াই স্কোয়ার না, এই যে 4 মাইনাস এক্স স্কোয়ার এই ভ্যালুটা আসলে ওয়াই স্কোয়ার না, 4 মাইনাস এক্স স্কোয়ার মানে তো ওয়াই স্কোয়ার মাস্ট বি লেস দেন ইকুয়াল টু 0 না? আচ্ছা সরি সরি, 0 না, 0 না, এখানে এখানে একটু ভুল হয়েছে, আমার দুই পাশে 4 যোগ করছিলাম, তাহলে এটা 4 হবে। আচ্ছা এটা 4, এবার দেখো এবার এই অসমতাটা আর আগের অসমতাটা একই না, দেখো তো এই জিনিসটা আর এই জিনিসটা একই না, তার মানে আমি এটা বলতে পারি না, দেখো তো তার মানে এই অসমতা সমাধান করলে কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস 4 লেস দেন ইকুয়াল টু 0, এটা তুমি চাইলে সমাধান করে দেখতে পারো, এটা দেখবা ওয়াই প্লাস 2 আর ওয়াই মাইনাস 2 এরকম আসবে, তারপর এটা সংখ্যা রেখা দিয়ে সমাধান করবা, করে দেখো করলে কি আসে, সমাধান করলে দেখবা এই মানটাও আসবে আসলে -2 থেকে ওয়াই থেকে 2, তাই না? এটাই আসবে না? এটা আগেরটাই, এটা আলাদা কিছু না, এটা এটা আগেরটাই, দেখো তোমার এইটা আর এটা একই জিনিস না, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 4 ছিল আর এটা ওয়াই স্কোয়ার মাইনাস 4, একই না? এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ছিল, এটা ওয়াই স্কোয়ার মাইনাস 4, তাহলে তুমি দেখো এটা আসবে তোমার এরকম আসবে, এটা আসবে তাহলে তোমার ফাইনালি লেস দেন 2 লেস দেন 2 -2 থেকে 2 এর মধ্যে, ঠিক আছে? এটা কি বুঝছো? কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা ছোট্ট সমস্যা আছে, কি সমস্যা জানো? এখানে ছোট্ট সমস্যাটা হচ্ছে আমি তো এখানে অলরেডি লিখে রাখছি, দেখো তো ডান পাশে এক কোণে লেখা রাখা আছে না ওয়াই অলওয়েজ পজিটিভ, তার মানে -2 এর চেয়ে বড় হবে না, আসলে ওয়াই পজিটিভ বানাতে গেলে কি করতে হবে? এই অংশটা এখানে একটা 0 আনতে হবে, এটা কি বুঝছো? আমি আলাদা করে লিখি মানে এটা কি বুঝছো যে -2 হচ্ছে 2 এর মধ্যে হইলো কেন? হ্যাঁ তাহলে আমি এখানে একটু লিখে রাখছিলাম যে আগের থেকে লিখে রাখছিলাম ওয়াই এর মান কখনো নেগেটিভ আসবে না, তাহলে আমি আমার এই অসমতার চিহ্ন কি বলছে? এই অসমতা বলছে -2 থেকে +2 এর মধ্যে থাকবে ওয়াই, মানে এই অংশটা ওয়াই থাকার উচিত, আসতে পারে এই অংশে ওয়াই আসতে পারে, কিন্তু আমার প্রথম লাইন বলতেছে যে ওয়াই কে পজিটিভ হইতে হবে, তার মানে কি এই -2 থেকে +2 অংশটা দেওয়া যাবে না, মানে ধরো 0 অংশটা, তাহলে এই অংশটা আসলে কখনো আসবে না, এটা কি বুঝতেছো? মানে আমার অ্যাকচুয়ালি ওয়াই এর ভ্যালু হবে 0 থেকে 2 এর মধ্যে, কারণ আমার যেহেতু ওয়াই এর ভ্যালু নেগেটিভ হতে পারে না, এটা হচ্ছে একটা ব্যাখ্যা, তার মানে ওয়াই এর মান আসলে এখান থেকে এই দুইটা কথা একসাথে বলা যায়, দেখো -2 থেকে +2 এর মধ্যেও থাকতে হবে, আবার ওয়াই কে পজিটিভও হইতে হবে, একই সাথে ওয়াই কে পজিটিভও হইতে হবে,
এই জিনিসটাকে বুঝতে পারছি আমি? দেখো আমার প্রথম লাইন বলতেছে ওয়াই পজিটিভ আর দ্বিতীয় লাইন বলতেছে -2 থেকে +2 এর মধ্যে থাকবে। তার মানে ওয়াই শুধুমাত্র 0 থেকে 2 এর মধ্যে থাকতে হবে না? তাছাড়া তো আসলে ওয়াই পজিটিভ হওয়া সম্ভব না। এই ব্যাপারটা, তাহলে আমার আলটিমেটলি রেঞ্জ কত আসলো? 0 থেকে +2, এটা হচ্ছে আমার রেঞ্জ। মানে আমার রেঞ্জ কত আসবে? আমার রেঞ্জ আর অফ এফ আসবে y belongs to r such that 0 less than equal to y less than equal to 2। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। এটার আরেকটা সুন্দর ব্যাখ্যা আছে, ঠিক আছে? এটা খুব ইন্টারেস্টিং, একটু খেয়াল করো যে এটাকে আরেকটা সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। একটু খেয়াল করো, y equals to square root of 4 minus x square, তাই না? আচ্ছা বলতে পারবা y এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? সবচেয়ে বড় মান কত হতে পারে y এর মান? হ্যাঁ, এই ইকুয়েশন থেকে y এর মান সবচেয়ে বড় কত হতে পারে? কেন 2? কেন? হ্যাঁ, স্কোয়ার করলে 2 আসে তা না, একটু খেয়াল করো। আচ্ছা এখানে দেখো, আমার এই y এর মানের দিকে তাকায় দেখো, আমাকে বলা হয়েছে y এর ভ্যালু হচ্ছে √4 - x স্কয়ার। আচ্ছা আপাতত ধরো রুটটা নাই, মনে মনে চিন্তা করো রুটটা নাই। একটু খেয়াল করো, তোমার এই 4 এর থেকে কিছু জিনিস বাদ দিচ্ছ না, এই জিনিসটাকে অলওয়েজ পজিটিভ না? মানে আমি তোমাকে বলতেছি 4টা থেকে 1 বাদ দাও বা 4টা থেকে x এর মান 2 বাদ দাও, এটা সবসময় x এর মান যত বাড়াবা এই y এর মান তো কমতে থাকবে না? এটা কি বুঝছো? তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে y এর মান সবচেয়ে বড় হইতে গেলে কি হইতে হবে? x এর মান সবচেয়ে ছোট হইতে হবে। তাহলে এখন চিন্তা করো x স্কয়ারের সবচেয়ে ছোট মান কি কি হইতে পারে? x স্কয়ারের মান সবচেয়ে ছোট হলে y এর মান সবচেয়ে বড় হবে। একটু বুঝো, আমার y এর ভ্যালু হচ্ছে 4 - x স্কয়ার, তাহলে x স্কয়ারের মান যত বাড়বে y এর মান তত কমবে। তাহলে x স্কয়ারের সবচেয়ে বড় y এর মান সবচেয়ে বড় বানাতে গেলে x স্কয়ারের মান সবচেয়ে ছোট হইতে হবে। x স্কয়ারের মান সবচেয়ে ছোট হলে y এর মান সবচেয়ে বড় হবে। এখন বলো x স্কয়ারের সবচেয়ে ছোট মান কত হতে পারে? x স্কয়ার তো পজিটিভ, মানে এটা সবচেয়ে ছোট মান হতে পারে 0। তাহলে y এর সবচেয়ে, হ্যাঁ হ্যাঁ, এখানে x = 0 হইতে তো সমস্যা নাই, তাই না? x = 0 হচ্ছে নিচে নিচে কি নামতে পারবে? এখানে কি x স্কয়ারের মান কি -1 হতে পারবে? এই জন্য x স্কয়ারের সবচেয়ে ছোট মান হচ্ছে 0, মানে x স্কয়ারের মিনিমাম ভ্যালু হচ্ছে আসলে 0। তাহলে y এর ম্যাক্সিমাম ভ্যালু হবে আসলে 4 - 0। অ্যাকচুয়ালি 4 - 0 না, এখানে একটা রুট আছে, তাহলে 4 - 0 এটা রুট, তার মানে এটা y এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2। এটা কি বুঝছো? আচ্ছা এখন বলো তো y এর মিনিমাম ভ্যালু কত হতে পারে? একটু খেয়াল করো, এখন x স্কয়ারের মান যত বাড়তে থাকবে, এখানে খেয়াল করো x, হ্যাঁ হ্যাঁ, y ম্যাক্সিমাম হচ্ছে 0। কেন? কারণ x স্কয়ারের মান যত তুমি বাড়াতে থাকবা তত এই মানটা কমতে থাকবে না? কিন্তু খেয়াল করো, আমি যদি x স্কয়ারের মান 5 বানায় ফেলি তাহলে তারা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে x স্কয়ারের মান সর্বোচ্চ, x স্কয়ারের মান সবচেয়ে বড় কত হতে পারে? 4। x স্কয়ারের সবচেয়ে বড় মান হচ্ছে 4, তার মানে y এর সবচেয়ে ছোট মান হবে 4 - 4 মানে 0। এটা কি বুঝছো? তার মানে একটু আমি বলতে পারি যে আমার y এর সবচেয়ে ছোট ভ্যালুটা হচ্ছে 0 আর y এর সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে 2। তার মানে এইখানে এই ফাংশনের জন্য তোমার ভ্যালুটা আসবে 0 থেকে 2, এবং 0 আসতে পারে 2 আসতে পারে। এই দুইভাবে ব্যাখ্যা করা যায়। এই ব্যাখ্যাটা হচ্ছে মোর ম্যাথমেটিক্যালি, হ্যাঁ এটা হচ্ছে আমার দেখো, এটা আমি ম্যাথমেটিক্স দিয়ে ব্যাখ্যা করতে পারি, অসমতা দিয়ে সমাধান করে। আবার তুমি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করো, ব্যাখ্যা করো, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করতে পারো। তবে এখানে একটা ছোট্ট গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জামটা হচ্ছে কি যে এই ম্যাক্সিমাম মিনিমামটা সবসময় খাটবে না। যদি তোমার এই ফাংশনটা ইনক্রিজিং হয়, এই ফাংশন যদি বাড়তে থাকে, মানে x এর মান বাড়ালে, যদি x এর মান বাড়ালে y এর মান বাড়তে থাকে, তখনই শুধুমাত্র এটা খাটবে, সবসময় খাটবে না। এটা মনে রাখবা, এই ফাংশনটা যেহেতু ইনক্রিজিং ফাংশন, এই কারণে এটা খাটানো যাবে, সবসময় খাটানো যাবে না, মানে সব জায়গায় খাটাতে যায় না, ঠিক আছে? যেমন আমি এখানে খেয়াল করো, আগের ম্যাথটা দেখো, এই ম্যাথটা আমি যদি তোমাকে, আচ্ছা এই ম্যাথটা মানে এটা হয়ে গেল, এটা এখানে খেয়াল করো, এখানে তুমি যদি বলতে চাও y এর ম্যাক্সিমাম ভ্যালু কত, তোমাকে আসলে বলতে, অ্যাকচুয়ালি বলতে পারবে না তা না, y এর ম্যাক্সিমাম ভ্যালু 10 হবে আর y এর মিনিমাম ভ্যালু হবে আসলে -∞। বাট এটা তুমি ধুম করে দেখে বলতে পারবে না, এটা অসমতা সমাধান না করলে তুমি ধুম করে দেখে আসলে বলতে পারবে না যে y এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, মিনিমাম ভ্যালু কত হবে।
কিন্তু এই কেসটাতে খুব ইজিলি তুমি বলতে পারতেছি না, এই কেসটাতে খুব ইজিলি বলা যাচ্ছিল, এই জন্য আসলে এটা এইভাবে করা ইজি। আর তুমি যদি ম্যাথমেটিক্যালি করতে চাও, অ্যাকিউরেটলি করতে চাও, এটাও করতে পারো, সমস্যা নেই, এটাও করা যাবে। আবার তুমি চাইলে ওই যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু দিয়েও করতে পারো, দুটাই করা যাবে। বাট তোমাকে খেয়াল রাখতে হবে যে সবসময় ম্যাক্সিমাম ভ্যালু তুমি চোখে দেখে বলতে পারবে না। যেমন এই আগের ফাংশনটার জন্য তুমি ম্যাক্সিমাম ভ্যালু চোখে দেখে বলতে পারতেছিলে না, যেমন এই ফাংশনটা তুমি আসলে ধুম করে দেখে বলতে পারতেছ না যে ভ্যালুটার ম্যাক্সিমাম কত হবে, মিনিমাম কত হবে। বাট এই যে এই ফাংশনটা একটু আগে দেখাইলাম, ওইটা কিন্তু তুমি দেখে বলে দিতে পারবা যে এটা ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, মিনিমাম ভ্যালু কত হবে। তাহলে এখানে তুমি করবা, বাট ওখানে তোমার আসলে একটু হিসাব করে বের করে করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ডোমেন রেঞ্জ বের হইলো, আর কয়েকটা এক্সাম্পল আছে, এটা দেখাই, একটু খেয়াল করো। আচ্ছা, এটা দেখে বলো তো এটা ডোমেন রেঞ্জ কত হবে। তোমাদের গতদিন এক্সপোনেন্ট ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, দেখো এখানে কোনো মান দিলে কি অসংজ্ঞায়িত হওয়ার কথা? এক্স এর মান তো সব মানে সংজ্ঞায়িত না, এক্স এর মান যাই দাও না কেন সংজ্ঞায়িত হবে না? ই এর কথা মনে নেই তোমাদের? ওই যে ন্যাচারাল লগারিদমের ই, এই হচ্ছে হ্যাঁ 2.71828182 এটা নিয়ে পরে যদি ক্যালকুলাস পড়াবো যখন, তখন একটু ডিসকাশন হবে। বাট একটু মনে রাখো যে এটাকে বলা হয়, তোমাদের গতদিন দেখাইছিলাম, এটাকে বলা হয় আসলে এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচকীয় ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। এবং তোমাদের এটা দেখাইছিলাম যে সূচকীয় ফাংশনের ডোমেন হয় আসলে আর, এবং রেঞ্জ হয় অলওয়েজ পজিটিভ, মানে আর প্লাস। কাজে এখানে কোনো কিছু রেস্ট্রিক্ট করার নাই, মানে এক্স এ সব মানি অ্যালাউড। আর দেখো তোমাকে এই ই এর ভ্যালু কত, 2 পয়েন্ট সামথিং না? তুমি একটা পজিটিভ এর উপর যাই পাওয়ার দেয় না কেন, কখনো কি আসলে নেগেটিভ পাওয়া যাবে? তার মানে এই জিনিসটা অলওয়েজ পজিটিভ হবে। এবং এখানে একটা মজার ব্যাপার আছে, এই জিনিসটা কখনো জিরো হবে না। মানে তোমাকে একটা এক্সাম্পল দিই, যদি তোমাকে জিজ্ঞেস করতাম আচ্ছা এফ অফ এক্স সমান হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স, এখানে বলো 2 এর উপর তুমি যে পাওয়ারই দাও না কেন, টু দি পাওয়ার 100, এটার পাওয়ার এটাও পজিটিভ, 2 টু দি পাওয়ার -100 এটাও আসলে পজিটিভ, সবই পজিটিভ, ঠিক আছে? এবং তুমি এটাই চিন্তা করো, 2 এর উপর কোনো পাওয়ার দিয়ে তুমি আসলে এটাকে জিরো বানাতে পারবে না। কাজেই এর রেঞ্জটা আসলে হবে গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো না, শুধুমাত্র গ্রেটার দেন জিরো। এটা অ্যাকচুয়ালি আর প্লাস লেখা উচিত না, এটা আসলে এইভাবে লেখা উচিত যে রেঞ্জটা হবে y বিলংস টু r সাচ দ্যাট y গ্রেটার দেন জিরো। তাহলে ডোমেন হচ্ছে r আর রেঞ্জ হচ্ছে গ্রেটার দেন জিরো। এটা কি বুঝছো? আচ্ছা, এটা জাস্ট দিলাম তোমাদের এই এক্সপোনেনশিয়াল ফাংশনটা মনে রাখার জন্য। তোমরা এটা মনে রাখবা, এক্সপোনেনশিয়াল ফাংশনে যদি নর্মাল ইনপুট থাকে তাহলে এটার ডোমেন হচ্ছে আর রেঞ্জ হচ্ছে গ্রেটার দেন জিরো, মানে নন নেগেটিভ, সরি অলওয়েজ পজিটিভ, জিরো হতে পারবে না, কারণ তোমাদের বলছিলাম 2 এর উপর যে কোনো পাওয়ার দিলে তুমি এটা কখনো জিরো বানাতে পারবে না, ঠিক আছে? যাও এর পরেরটায় যাই, একটু খেয়াল করো। গতদিন তোমাদের দেখাচ্ছিলাম লগারিদমিক ফাংশন, বলো তো এটার ডোমেন কি হবে? তোমাদের লগের কথা মনে আছে, লগ এ বেসড এক্স। এখানে তোমাদের গতদিনও বলছিলাম, মিস্টেক মনে ছিল না, এটা বলছিলাম যে এ এর ভ্যালুর উপর রেস্ট্রিকশন হচ্ছে এ কে গ্রেটার দেন জিরো হইতে হবে, এবং এ এর ভ্যালু 1 হওয়া যাবে না, এ মান হচ্ছে বেস। আর এক্স এর উপর রেস্ট্রিকশন ছিল এক্স এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন জিরো হইতে হবে, মানে এটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো না, শুধু গ্রেটার দেন জিরো, কারণ লগ জিরোর মান নাই, লগ জিরোর কোনো ভ্যালু আসলে নাই, মানে আনডিফাইন্ড, ঠিক আছে? কাজেই এখানে খেয়াল করো যে এখানে আমি এটা বলতে পারি লন মানে হচ্ছে তোমার আসলে লগ ই 1/-x, তাহলে এ এর ভ্যালু কি? এ এর ভ্যালু হচ্ছে এখানে ই, তাহলে সমস্যা নাই, কারণ ই তো পজিটিভ, কারণ ই এর ভ্যালু হচ্ছে 2.7, মানে এটা নিয়ে কোনো সমস্যা নাই, তো এটা ঠিক আছে। তাহলে এইখানে যে ইনপুটটা ছিল, ইনপুটটা হইতে হবে গ্রেটার দেন জিরো। তার মানে আমি বলতে পারি, এখানে বলতে পারি ডোমেনের সময় বলতে পারি যে এফ অফ এক্স বাস্তব হবে যদিও কেবল যদি এই ভিতরে জিনিসটা 1 - x গ্রেটার দেন জিরো হয়। এটা কি বুঝছো? এবার এখান থেকে সমাধান করে ফেলো, ডোমেন বের করার কোনো ব্যাপার না। এখান থেকে ডোমেন বের করলে দেখো এরকম আসে যে 1 < x আসে, তার মানে x এর মান <1, তার মানে এটা এখান থেকে তোমার ডোমেন আসবে ডি অফ এফ, সরি ডোমেন অফ এফ আসবে, ডোমেন অফ এফ আসবে x বিলংস টু r সাচ দ্যাট y, সরি এটা হচ্ছে তোমার x <1। আচ্ছা, এখন তোমাদের একটু আগে বলছিলাম তোমাদের এটা পরবর্তীতে আরেকটা ব্যাখ্যা, এখন বলো তো এটা রেঞ্জ কত হবে? f of x equal to ln of 1 - x, এটা রেঞ্জ কত হবে?
আচ্ছা এটা মানে তোমরা চাইলে মনে রাখতে পারো তোমাদের যেমন একটু আগে বললাম যে এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেন হচ্ছে আর এবং রেঞ্জ হচ্ছে আসলে পজিটিভ নাম্বার। আর লগারিদমিক ফাংশনটা আমরা বিপরীত ফাংশন পড়ার সময় আবার দেখব, বাট লগারিদমিক ফাংশনটা হচ্ছে মানে এক্সপোনেনশিয়াল ফাংশনের বিপরীত। ওটা আমরা একটু কিছুক্ষণ পরে প্রমাণ করব। ওটা না না প্রমাণ করলে এটা মনে রাখবা যে এই জিনিসটা ডোমেনের শর্ত হচ্ছে এটা, মানে লগারিদমিক ফাংশনের ডোমেনের শর্ত হচ্ছে a গ্রেটার দেন 0 হইতে হবে এবং a 1 হওয়া যাবে না। আর x এর উপর শর্ত হচ্ছে x মাস্ট বি গ্রেটার দেন 0 আর রেঞ্জ হবে সব বাস্তব সংখ্যা। ঠিক আছে, এটা সবার জন্য সত্য, মানে অলমোস্ট সবার জন্য সত্য। এই দুইটার কথা মনে রাখবে। তাহলে এটা রেঞ্জ চোখ বন্ধ করে বলে দিবা, এটা রেঞ্জ হচ্ছে বাস্তব সংখ্যা। রেঞ্জ মানে হচ্ছে আউটপুট y এর ভ্যালু, y এর ভ্যালু হচ্ছে সবসময় বাস্তব সংখ্যা। ঠিক আছে, এটা বাস্তব সংখ্যা হবে এখানে এটা। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, 1 এর নিচে না, অ্যাকচুয়ালি ই এর নিচে যা ই এর নিচে যা কিছু বসাবা সেটা 1 আসবে। আর বলছি তো, আর আর রেঞ্জ তো আর আর মানে সব বাস্তব সংখ্যা আসতে পারে। এটা দুইভাবে ব্যাখ্যা করা যায়, একটু খেয়াল করো। যে দেখো আমি এটা তোমাদের বলছিলাম না y ইকুয়াল টু x ধরে x এর মান বের করবা, তাহলে এখানে দেখো তো y ইকুয়াল টু ln x না? তোমাদের মনে আছে এই ln x কে উল্টা করে লিখলে কি হয়? y ইকুয়াল টু এভাবে লেখা যায় না, log e 1 minus x। তাহলে এখান থেকে আসলে এটা লেখা যায়, মনে আছে যে e টু দি পাওয়ার y, এটা মানে হচ্ছে 1 minus x। এই লাইন থেকে এই লাইনটা বুঝছো? হ্যাঁ 10 9 10 এ ছিল লগারিদমের চ্যাপ্টার। তাহলে এখান থেকে x এর মান বের করো, x এর মান বের করলে 1। আবার 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 বলতেছি, একটু খেয়াল করো। এই পর্যন্ত কি সব, এই পর্যন্ত কি সবাই একমত? এই x এর মানটা কি একমত? x এর মানটা কি একমত ইশতিয়াক? আচ্ছা তাহলে না তুমি বুঝো নাই, আমি তোমাকে রেঞ্জ, আচ্ছা ঠিক আছে আমি তোমাদের রেঞ্জ বের করে রাখাই, প্রবলেম নাই। ধরো তোমার ফাংশনটা হচ্ছে f অফ x হচ্ছে ln অফ 1 মাইনাস x। একটু খেয়াল করো, আমরা কি বলছিলাম y সমান এটা ধরে নিয়ে x এর মান বের করবা, তাহলে আসলে রেঞ্জ পাওয়া যাবে। তাহলে y সমান কত? ln অফ 1 মাইনাস x। এখন তোমাদের এটা কি মনে আছে যে ln কে ভাঙাইলে এভাবে লেখা যায় e টু দি পাওয়ার y ইকুয়াল টু 1 মাইনাস x। এটা আসলে লগারিদমের ডেফিনিশন ছিল, একটু মনে করে দেখো। log a x ইকুয়াল টু যদি n হয়, তাহলে তোমরা এখান থেকে লিখতে পারো a টু দি পাওয়ার n ইকুয়াল টু x, মানে এই বেস টু দি পাওয়ার আনসার ইকুয়াল টু এই পাওয়ারটা। তাহলে আবার উল্টা করে এইটা থাকলে তুমি এভাবে লিখতে পারো। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, দেখো তো আমার ln মানে কি, y ইকুয়াল টু ln অফ 1 মাইনাস x, আর ln মানে হচ্ছে তোমার আসলে log e অফ 1 মাইনাস x ইকুয়াল টু হচ্ছে y। তাহলে আমি একটু বলতে পারি এখানে হচ্ছে আমার বেস হচ্ছে e টু দি পাওয়ার y, বেস টু দি পাওয়ার এটা মানে e টু দি পাওয়ার y ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস x। এটা বলতে পারি না? তাহলে আমি এখান থেকে আসলে বলতে পারি e টু দি পাওয়ার y হচ্ছে 1 মাইনাস x এর সমান। তাহলে এখান থেকে দেখো x এর মানটা বের করলে কি আসে, 1 মাইনাস e টু দি পাওয়ার y। এখন খেয়াল করো যে আমি এবার খেয়াল করো, এবার বলো এই y এর মান কি হতে পারে? সবই হতে পারে না, y বিলংস টু r হতে পারে না, কারণ কোনো মান দিলে তো অসংজ্ঞায়িত হচ্ছে না, হচ্ছে। কাজে এখান থেকে আসলে তুমি বলে ফেলতে পারো যে এই ফাংশনটার রেঞ্জ হবে আসলে, রেঞ্জ আর এফ হবে আসলে আর। এটা কি বুঝতে পারছো সবাই? এখান থেকে বলা যায় আবার, তুমি চাইলে ওই যে তোমাদের গতদিন কিছু জিনিস মনে রাখতে বলছিলাম যে তোমার লগারিদমিক ফাংশনের ইনপুটটা হয়, এটা মনে রাখবা যে তোমার লগারিদমিক ফাংশন যদি যে কোনো কিছু থাকে, লগারিদমিক ফাংশন log ax এটা যদি হয়, তাহলে তোমার এই ফাংশনের ইনপুটের জন্য রেস্ট্রিকশন হচ্ছে a গ্রেটার দেন 0 হইতে হবে এবং a 1 হওয়া যাবে না। আর এখানে x গ্রেটার দেন 0 হইতে হবে, আর আউটপুটের কোনো রেস্ট্রিকশন নাই, y বিলংস টু r হতে পারে, y যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, সমস্যা নেই, মানে y ইকুয়ালস টু যদি এরকম হয়। এটা মনে রাখবা। আর এক্সপোনেনশিয়ালের জন্য মনে রাখবা y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, এরকম হইলে x বিলংস টু r হবে আর y বিলংস টু আসলে পজিটিভ r হবে, মানে y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, গ্রেটার দ্যান 0 হবে। এই কথা একটু মনে রাখবে, তাহলে হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, লন তোমাদের দেখাইলাম যে লন থাকলে আসলে রেঞ্জের মান আসলে বাস্তব সংখ্যা হবে। এটা লনের জন্য মনে রাখবে, এটা হচ্ছে তোমার লনের জন্য, আর এটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য।
সবসময় যে হবে তা না, কিন্তু স্পেশাল কেস থাকতে পারে, কিন্তু সাধারণত এটা হচ্ছে সিস্টেম। আর বের করে নেওয়ার সিস্টেম হচ্ছে এটা, যে তুমি আসলে এটা দিয়ে চেক করে নিবা যে এক্স এর ভ্যালুটা বের করে দেখবা যে ওয়াই এর সবগুলো মান আসলে পসিবল হয় কিনা। এটা দিয়ে বের করলে তুমি আসলে বুঝতে পারবে, সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, এ পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে? লাস্ট আরেকটা এক্সাম্পল আছে, এটা করি তাহলে আসলে লনের ব্যাপারটা মনে হয় মিটে যাবে। একটু খেয়াল করো, এখানে তোমাকে বলা হয়েছে যে লন অফ এটা ডোমেন রেঞ্জ বের করো। এখন তোমাদের বলতেছিলাম যে লগারিদমের সময় কি থাকে, লগ এ এক্স, এটা শর্তটা মনে রাখতে বলছি। শর্তটা হচ্ছে এ গ্রেটার দেন 0 এবং এ 1 হওয়া যাবে না, নট ইকুয়াল টু 1, এবং এক্স এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 0। এই দুটো কথা মনে রাখতে বলছি। তাহলে এখানে লগারিদমের জন্য খেয়াল করো, লন মানে হচ্ছে তোমার লগ ই অফ 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স। তাহলে এখানে ই এর ভ্যালু অলরেডি 1 এর চেয়ে বড়, 0 এর চেয়ে বড়, এবং ই এর ভ্যালু 1 না, কাজেই এই অংশটা ওকে, এই অংশটা ওকে, সমস্যা নেই। পরের পার্টটা হচ্ছে এক্স গ্রেটার দেন 0, মানে ইনপুটটা গ্রেটার দেন 0 হইতে হবে। এখানে আমার ইনপুটটা হচ্ছে এটা, তাহলে ডোমেনটা হবে কত, ডোমেনটা হবে 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স, এটা গ্রেটার দেন 0 হইতে হবে। এটা কি বুঝছো? এটা যদি বুঝে থাকো তাহলে এই জিনিসটাও তোমাদের আসলে ওই যে মানে কি বলে অসমতার চ্যাপ্টারে পড়াইছিলাম, একটু মনে করে দেখো, যে এই জন্য আমি অসমতার চ্যাপ্টারে তোমাদের আগে পড়াইছি এই যে এই টাইপের প্রবলেমগুলো। ঠিক আছে, তো এই জিনিসটা অসমতা চ্যাপ্টারে পড়ে আসছে এই জন্যই পড়াইছি। এবার এটা অসমতা সমাধান করার সিস্টেম হচ্ছে, দেখো তোমাদের বলছিলাম যে উপরের অংশটা 0 ধরতে, তাহলে একটা কাজ করে, আমি সাধারণত নিচে মাইনাস এক্সটা রাখতে পছন্দ করি না, মাইনাস দিয়ে গুণ করে দিলে দেখো এটা এরকম লেখা যায়, এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এরকম লেখা যায়। তাহলে এইবার তোমাদের বলছিলাম কি, এক্স প্লাস 1 সমান 0 ধরো, এক্স মাইনাস 1 সমান 0 ধরো, তাহলে এখান থেকে মাইনাস 1 পাবা, আর এখান থেকে পাবা প্লাস 1। তাহলে সংখ্যা রেখা একো, সংখ্যা রেখা একে দেখো, এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1। এটা তোমাদের বাসার কাজ, চেক করে দেখবা যে x + 1 এখানে পজিটিভ, সরি নেগেটিভ হবে, আর x - 1 নেগেটিভ হবে, তারপর x + 1 পজিটিভ হবে, x - 1 নেগেটিভ হবে, তারপর এখানে x + 1 পজিটিভ হবে। তো ভিডিওটা আছে, তোমরা একটা ভিডিও দেখে নিও দরকার আমি যেহেতু এখন তোমাদের ইটা দেখো যে লাস্টেরটা, তোমাদের এইটার লাস্টেরটা, মানে চ্যাপ্টার 2 এর লাস্টের লেকচারটা, বহুপদী অসমতা। আচ্ছা, এখন খেয়াল করো যে এটা দেখো, সো এটা করলে তোমরা চেক করে দেখবা যে এই অংশে তোমার ভাগ করলে কি আসে, তোমার x - 1 কে মাইনাস দিয়ে ভাগ করলে এটা পজিটিভ পাবা, এই অংশে ভাগ করলে নেগেটিভ পাবা, আর এই অংশে ভাগ করলে পজিটিভ পাবা। আর তোমার অসমতা চাওয়া হয়েছে দেখো <0 মানে নেগেটিভ চাওয়া হয়েছে, তার মানে তোমার আনসার হবে ভিতরের অংশটা। এখন ভিতরের অংশটা যদি আনসার হয় তাহলে তোমার আনসার হচ্ছে -1 x 1। এখন এটা কিভাবে সলভ করছি এটা তোমাদের আগে দেখায় আসছি, কাজে আমি নতুন করে দেখাবো না। সো এখন যেহেতু ভিডিও লেকচার আছে, কাজে আমি বলে দিতে পারি তোমার ভিডিও লেকচার দেখে নিবা। সো এটা হইলো, তাহলে আমি ডোমেনটা বের করে নিছি। ডোমেন ডি অফ এফ ইকুয়াল টু হচ্ছে তোমার এই জিনিসটা হবে x বিলংস টু r সাচ দ্যাট -1 x এটা কি বুঝছো? তাহলে ডোমেন বের করতে পারলা। আর তোমাদের বলছি এই অসমতা সাধারণত রেঞ্জ হয়, সাধারণত আর হয়, কাজে এটা নিয়ে মাথা না ঘামায়। অ্যাকচুয়ালি এটা রেঞ্জ কি আর হবে এটা আমি শিওর না, তবে এটা রেঞ্জটা চেক করে নিও, এটা রেঞ্জ খুব সম্ভবত আরই হবে। ঠিক আছে, রেঞ্জটা দেখে নিও। ডোমেন নিয়ে 11 প্রশ্ন আছে। আচ্ছা, আমি তো শিওর না এটা রেঞ্জ কি আর হবে। আচ্ছা দেখি রেঞ্জ বের করা যায় কিনা। আচ্ছা লেটস সি, ln অফ 1 - x ডিভাইড বাই 1 + x 1 - x, এটা সমান e ধরে নেই। তোমাদের বলছিলাম যে এটা বের করো, তাহলে আমি বলতে পারি যে e টু দি পাওয়ার y সমান হচ্ছে 1 + x ডিভাইড বাই 1 - x। তাহলে এখান থেকে x এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে e টু দি পাওয়ার y - e টু দি পাওয়ার y x ইকুয়াল টু 1 + x। তাহলে এখান থেকে আসলে e টু দি পাওয়ার y - 1 ইকুয়াল টু x e টু দি পাওয়ার y প্লাস x। তাহলে এখান থেকে করলে x এর ভ্যালু e টু দি পাওয়ার y - 1 ইকুয়াল টু, না অ্যাকচুয়ালি রেঞ্জ আর আসবে না, বুঝলাম। আচ্ছা যাই হোক, এনিওয়ে, আচ্ছা সরি আমি কি ভুল করছি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা না ঠিক আছে, রেঞ্জ আরই আসবে, যাক ভালো। তাহলে x এর ভ্যালু হচ্ছে তোমার e টু দি পাওয়ার y - 1 ডিভাইড বাই e টু দি পাওয়ার y প্লাস 1। আচ্ছা তাহলে x এর ভ্যালু আসতেছে তোমার e টু দি পাওয়ার y - 1 ডিভাইড বাই e টু দি পাওয়ার y প্লাস 1। তোমরা এটা দেখে নেই যেটা আসে কিনা। এবার বলো তোমার y এর সব মানে অ্যালাউড না, কারণ এটা অসংজ্ঞায়িত হতে গেলে নিচের পার্টটা 0 হইতে হবে, এটা অসংজ্ঞায়িত হতে গেলে নিচের পার্টটা 0 হওয়া লাগবে। তার মানে e টু দি পাওয়ার y সমান হতে হবে -1, বাট e এর উপর কোনো পাওয়ার দিলে আসলে -1 হয় না, কাজে এটা সব মানে নেওয়া যাবে।
ঠিক আছে, মানে এটার ই এর ভ্যালু যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। এটা কি বুঝছো ই এর ভ্যালু যে কোনো বাস্তব সংখ্যা কেন হতে পারে? যে আমি এখান থেকে এই ওয়াই ইকুয়াল টু ধরে এখানে এক্স এর মান বের করলাম, বের করার পরে দেখা গেছে যে এক্স ইকুয়াল টু কত আসছে, ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান। আর এই রাশিটাতে ওয়াই এর মান কি হতে পারবে না সেটা বের করার চেষ্টা করতেছি। এখন ওয়াই এর মান বের করতে পারবো না, কোন মানটা, কোন লাইনটা, মানে এটা কেমনে আসলো? হ্যাঁ হ্যাঁ, আমি কি ভুল করছি কি একটু এটার কথা বলতেছো? আমি আসলে আচ্ছা আমি আমি একটু আমি আসলে এটা তাড়াহুড়ো করে করলাম তোমার দেখার জন্য আসলে ঠিক আছে কিনা। আচ্ছা তোমার আমি চাইলে ব্যাখ্যা করতে পারি, সমস্যা নাই। আমরা যেটা করতাম যে তোমাদের মনে আছে রেঞ্জ বের করার সময় ওয়াই ইকুয়াল টু এফ এফ এক্স ধরে নিতাম না, ওয়াই ইকুয়াল টু এফ এফ এক্স ধরে ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স, এটাই ছিল না? এখান থেকে আমরা কি বের করতাম তোমাদের মনে আছে, আমরা এক্স এর মান বের করতাম না? আচ্ছা তাহলে এখানে বের করো ওয়াই এক্স এর মান বের করো, তাহলে লন অফ ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স। এখন তোমাদের মনে আছে কিনা, তোমাদের এই জিনিসটা পড়ছিল তোমরা 9-10 এ, লগ এ এক্স ইকুয়াল টু যদি এন হয় তাহলে এটাকে এভাবে লেখা যায় যে বেস টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এন সমান হচ্ছে এক্স। এই লগ থেকে আসলে নর্মালি যাওয়া যায়। তাহলে এখানে খেয়াল করো, এখানে আমি লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু লন মানে কি, লগ ই অফ ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স, তাই না? তাহলে এখানে বেসটা কত, এখানে বেসটা হচ্ছে তোমার ই আর এখানে পাওয়ারটা হচ্ছে ওয়াই। তাহলে এই লাইন থেকে আসলে পরের লাইনে লেখা যায় ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স। এবার কোনো কাজ নাই, তোমার জাস্ট খালি এক্স এর মান বের করতে হবে। বের করো, আমি আসলে তাড়াহুড়ো করে করছি। এটা ক্রস মাল্টিপল করো, ক্রস মাল্টিপল করলে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান প্লাস এক্স। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এক্স এর মান বের করা। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই এটাকে ওই পাশে নিয়ে যাও আর এটাকে এই পাশে নিয়ে আসো, মাইনাস ওয়ান ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই এক্স প্লাস এক্স। তারপরে এখান থেকে তোমার এক্স কমন নাও, এক্স কমন নিলে এক্স কমন নিলে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান, এখানে আসছে তোমার ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান। তাহলে সুতরাং এখান থেকে এক্সটাকে ভাগ করে দিলে ই টু দি পাওয়ার ওয়াই, আচ্ছা সরি, এটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান। এটাই তোমার একটু তাড়াহুড়ো করে করছি আর কি, ঠিক আছে? এই জিনিসটা আমি একটু তাড়াহুড়ো করে করছি, এই যে আমি নিজে চেক করার জন্য করছি অ্যাকচুয়ালি, মানে আমি আমার সন্দেহ ছিল যে হবে কিনা। তাহলে ফাইনালি আমি একটু দেখতে পারলাম এক্স এর ভ্যালু কত, ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান। ভালো কথা। এখন তোমাদের বলতেছিলাম যে এই জিনিসটা ওয়াই এর কি কি মান হইতে পারে না। দেখো ওয়াই এর একটা মানই হইলে অসংজ্ঞায়িত হইতে পারে, যে এই নিচের জিনিসটা যদি জিরো হয় তাহলে তাহলে আসলে এক্স এর মান বাস্তব থাকবে না। মানে তোমাদের এখানে লিখতে বলছিলাম যে এক্স এর মান বাস্তব হবে যদি ব্লাবলা বাস্তব হবে যদি ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান নট ইকাল টু জিরো হয়। এখন বলো ই টু দি পাওয়ার ওয়াই নট ইকাল টু জিরো, এটা তো সবসময় নট ইকাল টু জিরো, ওয়াই সব মানের জন্য তো নট ইকাল টু জিরো, তাই না? সব মানের জন্য নট ইকাল টু জিরো না, মানে এমন কোনো মান পাবা না যার জন্য, সরি জিরো না, মিস্টেক, এটা মাইনাস ওয়ান। মানে ওয়াই সব মানের জন্য ই টু দি পাওয়ার ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস পজিটিভ। এরপরে তুমি বলতে পারো যে যেহেতু ওয়াই বিলংস টু আর সব মানের জন্য আসলে ই টু দি পাওয়ার ওয়াই গ্রেটার দ্যান জিরো, তার মানে এই কথাটা এমনি সত্য। তার মানে তুমি বলতে পারো ওয়াই সব মানই আসলে অ্যালাউড, সমস্যা নেই। এখান থেকে বলা যায় ওয়াই বিলংস টু আর। এটা কি বুঝছো? মানে আমি একটু চেক করলাম যে আমার আনসারটা ঠিক আছে কিনা, মানে চোখ বন্ধ করে না বলে একটু চেক করে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা। এটা কি সবার কাছে ক্লিয়ার? সো এই ছিল আমাদের মোটামুটি ম্যাথমেটিক্যালি ডোমেন রেঞ্জ বের করা। আজকে কি আমরা আরো কিছুতে যাব নাকি তোমরা একবারে নেক্সট দিন একটা টপিক আছে সেটা নিয়ে শেষ করে দেবো? এটা কি বুঝতে পারছো? এখানে কার কোনো প্রশ্ন আছে? না আরেকটা আরেক্স এর টপিক আছে, একটা না। আরেক্স এর টপিক বলতে তোমার এক এক ফাংশন, সার্বিক ফাংশন আর বিপরীত ফাংশন, এই টপিকটা তিনটা পড়ালে তোমাদের আসলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। হ্যাঁ ওগুলা মোটামুটি আগেই পড়া আছে, তবে দু একটা জিনিস আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে কিছুটা শুরু করি, যেটা তোমাদের আগে পড়া আছে তাহলে বুঝতে সমস্যা হবে না, ঠিক আছে? আমি তাহলে আস্তে আস্তে শুরু করি। আচ্ছা তাহলে প্রথমে যেটা পড়াবো সেটা হচ্ছে সার্বিক ফাংশন। আচ্ছা বলো তোমরা সার্বিক ফাংশন কি জিনিস, তোমরা যেহেতু বললা আগে পড়ছো তাহলে আইডিয়া নিশ্চয়ই আছে, বলো সার্বিক ফাংশন কি, একটা ফাংশন কখন সার্বিক হবে? আচ্ছা এক্স্যাক্টলি, আচ্ছা ভালো বলছো। কোডোমেন আর রেঞ্জ সমান হলে আসলে একটা ফাংশন ই হবে, কোডোমেন ইকুয়াল টু যদি রেঞ্জ হয়। এটা কি তোমরা জানো এটা কেন হয়? মানে কোডোমেন আর রেঞ্জ সমান হলে কেন সার্বিক হয়, বা সার্বিক হওয়া মানেটা কি? আচ্ছা দেখো তোমাদের একটা প্রবলেম দিই, প্রবলেম দিলে বোঝা যাবে। তো তোমাদের তোমাদের ফাংশনের কথা মনে আছে?
তোমাদের এরকম ছবি দিয়ে ফাংশন দেখাইতাম আমরা, এ বি সি ডি। ধরো তোমাকে বললাম এখানে একটা আছে, কি বলে, একটা ফাংশন আছে যেটা হচ্ছে তোমার এ এর সাথে ডি, এ ইনপুট দিলে ডি ইনপুট দেয়, 2 দিলে 3 দেয়, 3 দিলে 4 দেয়, ধরো এটা দিলেও ডি দেয়। আচ্ছা, 1 নাম্বার প্রশ্ন, এটা কি ফাংশন? কেন ফাংশন? কারণ ইনপুট ফিক্স থাকলে আউটপুট ফিক্স, মানে একটা ইনপুটের জন্য একটা আউটপুট পাওয়া যাচ্ছে, আর কোনো কিছু ফাঁকা নেই, এটা ফাংশন, সমস্যা নেই, এটা হচ্ছে ওকে, এটা হচ্ছে ফাংশন, ইয়েস। 2 নাম্বার প্রশ্ন, এটা কি সার্বিক ফাংশন? আচ্ছা, এখন তাহলে বলো কি দেখে বুঝলা যেটা সার্বিক না? এটা বুঝলে কাছে। এক্স্যাক্টলি। বাকিটা কি বুঝছো? এটা বাকিটা কি মনে আছে? তোমরা একটা জিনিস মনে রাখবা, সার্বিক ফাংশনের ডেফিনেশন হচ্ছে, দেখো এই রেঞ্জের কেউ ফাঁকা থাকা, সরি কোডোমেনের কেউ ফাঁকা থাকা যাবে না। তোমাদের কোডোমেনের কথা মনে আছে? কোডোমেনটা কি? কোডোমেনটা হচ্ছে তোমার আউটপুট সেটটা, মানে পসিবল আউটপুট সেটটা। দেখো এখানে কোডোমেনের মধ্যে কে কে আছে? এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। এখন দেখো এ কারো না কারো আউটপুট, সমস্যা নাই, ওকে। বি কারো না কারো আউটপুট, সমস্যা নাই। ডি কারো না কারো আউটপুট, সমস্যা নাই। বাট সি তো ফাঁকা পড়ে আছে। কারণ সার্বিক ফাংশন হইতে গেলে এমন হওয়া যাবে না যে এটা ফাঁকা পড়ে থাকা যাবে না। এটা কি বুঝছো? মানে এটা যেহেতু ফাঁকা পড়ে আছে, তার মানে এটা আসলে সার্বিক না। এটাকে তুমি এভাবে বলতে পারো, সার্বিক না। এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো যে কোডোমেনের একটা উপাদান কারো 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 আউটপুট না, এটা দিয়েও চিন্তা করতে পারো। আবার আরেকটা ওইতে চিন্তা করা যায়, খেয়াল করো, আমরা এখানে কোডোমেন বের করি, দেখো কোডোমেন বের করলে কি আসে দেখো তো, এ বি সি ডি, রাইট? আচ্ছা, এখন বলো তো রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি কে কে আউটপুট আছে। রেঞ্জ মানে হচ্ছে কে এক দিলে ডি পাওয়া যায়, দ্যাট মিনস ডি কারণ একটা আউটপুট। তার মানে এখানে রেঞ্জটা হচ্ছে তোমার ডি বি এ, তাই না? এটাকে রেঞ্জের মধ্যে সি তো নাই, তাই না? তার মানে রেঞ্জ রেঞ্জ আর কোডোমেন সমান না হওয়া মানে কি? কোডোমেনের মধ্যে কেউ একজন আছে যে আসলে রেঞ্জের মধ্যে নাই, মানে সে ফাঁকা পড়ে আছে। তার মানে যদি এরকম হয় যে কোডোমেন নট ইকুয়াল টু রেঞ্জ, তার মানে আসলে এই জিনিসটা সার্বিক না। তার মানে এটা হচ্ছে সার্বিক না। এটা কি বুঝছো? তার মানে উল্টা করে বললে যে কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয়, তাহলে এই ফাংশনটাকে বলা হচ্ছে সার্বিক ফাংশন। এটাকে অনটো ফাংশনও বলে, অথবা এটাকে আরেকটা সুন্দর নাম আছে, এটাকে বলে সাবজেক্টিভ ফাংশন। ঠিক আছে? সার্বিক ফাংশন, অনটো ফাংশন, সাবজেক্টিভ ফাংশন। কাজেই তোমরা এটা মনে রাখবা যে যদি কোডোমেন আর রেঞ্জ সমান হয়ে যায়, তার মানে কোডোমেনের সবাই কারো না কারো আউটপুট। এখানে যেমন সি ফাঁকা পড়ে আছে, এরকম কেউ থাকবে না যে যে আসলে ফাঁকা পড়ে থাকবে। ফাঁকা পড়ে না থাকা মানে হচ্ছে সে কারো না কারো আউটপুট হবে, তার মানে সে আসলে বঞ্চিত না। মানে সি আসলে দেখো কারো না কারো আউটপুট না, সে আসলে বঞ্চিত না। কাজেই তাকে তুমি বাদ দাও না। সো এটা মনে রাখবে, কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয়, তাহলে তুমি বলতে পারবা যে এটা আসলে সার্বিক ফাংশন। এটা কি ক্লিয়ার সবাই? স্যার আচ্ছা, এখন পরেরটায় যাই। পরেরটা হচ্ছে এক এক ফাংশন। এটা তোমরা জানার কথা, বলো এক এক ফাংশন কি জিনিস? x1 equal to x2। আচ্ছা, তোমরা গ্রাফ দিয়ে বলতে পারো, মানে গ্রাফের এখানে যেমন বলতেছিল না যে কেউ ফাঁকা থাকবে না, এখানে গ্রাফের গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন আছে, সেটা আগে বলি। আচ্ছা ঠিক আছে, তোমাদের এটা আগে নিয়ে যাই। ধরো এটাই কপি করে নিয়ে যাই এখানে। আচ্ছা আচ্ছা, এটা কি ফাংশন? প্রথম কথা, আগে তো আনসার দিলাই। এটা কি ফাংশন? এটা ফাংশন, হ্যাঁ। এটা আগের বারে আনসার দিলে এটা হচ্ছে ফাংশন, এটা ইয়েস, এটা ফাংশন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এটা কি এক এক ফাংশন? কেন না? এক্স্যাক্টলি। তাহলে কার সাথে একাধিক নাই? হ্যাঁ, ডি এর সাথে একাধিক আছে, তার মানে তোমার আসলে এটা এক এক ফাংশন হবে না, তাই তো? তার মানে ডি এর সাথে দুইজন আছে, এই জন্য এটা এক এক না। বাট এটা কিন্তু ফাংশন, কিন্তু এটা এক এক ফাংশন না, তাই তো? নো। এখন একটা জিনিস মনে রাখবা যে একটা ফাংশন এক এক ফাংশন হওয়া মানে কি, তোমার দুইটা ডিফারেন্ট আউটপুটের জন্য, দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য আউটপুটটা সেম পাওয়া গেছে, সেটা হলে আসলে এক এক হবে না। এটা কি বুঝছো? মানে দুইটা দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য আউটপুট যদি সেম হয়, তাহলে এটা এক এক হবে না। আমি আবার লিখি, দুইটা ডিফারেন্ট ইনপুট x1 আর x2, দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য আউটপুটটা যদি সেম হয়, তাহলে এটা এক হবে না। মানে এই x1 আর x2 সমান না, x1 আর x2 সমান না, x1 নট ইকুয়াল টু x2। যদি এটা হয়,
তাহলে আসলে এখান থেকে আমি আসলে বলতে পারবো এক এক না। এটা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন তোমাদের জন্য কিছু মজার প্রশ্ন। বলো তো এটা কি ফাংশন? এই গ্রাফ তোমাদের প্রথম দিন শিখেছিলাম, এই গ্রাফটা দেখে বলো এটা কি ফাংশন? এক নাম্বার, কেন ফাংশন? হ্যাঁ, মানে এক্স এর কোনো মানের জন্য ওয়াই এর একাধিক মান নাই। মানে দেখো ওয়াই এক্স এর সবগুলো মান চেক করে দেখো, ওয়াই এর কোনো জায়গায় একাধিক মান নাই এক্স এর সবগুলো মানের জন্য। ভালো, ইয়েস এটা ফাংশন মানলাম। 2 নম্বর প্রশ্ন, আচ্ছা এটা কি এক এক ফাংশন? প্রশ্ন কেন? হ্যাঁ, বাকিরা কি একমত? এক এক ফাংশনের ডেফিনেশন কি বলো তো? এক এক ফাংশনের ডেফিনেশন কি ছিল তোমাদের? এই ছবিটা দেখে খেয়াল করো, দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য যদি আউটপুট সেম হয় তাহলে এক এক ফাংশন আসলে হবে না, রাইট? এখানে কি এরকম কোনো কিছু পাওয়া গেছে যে দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য আউটপুট সেম? শিওর? শিওর? আচ্ছা একটু খেয়াল করো, আমি যদি এই ওয়াই অক্ষ বরাবর একটা হরাইজন্টাল লাইন টানি, আচ্ছা এটা একটু বড় করে আঁকি তোমাদের বুঝতে সুবিধা হবে। দাঁড়াও, দেখো তোমাদের এরকম করে আঁকি, ধরো এটাকে। এখন দেখো তোমরা বলতেছিলে এটা এক এক ফাংশন। এখন খেয়াল করো আমাদের এক এক ফাংশনের ডেফিনেশন কি ছিল? দুইটা ডিফারেন্ট ইনপুট x1 আর x2 এর জন্য y এর মান যদি সেম হয় তাহলে আসলে এটা এক এক না। এটা হইলে আসলে এক এক না। এটা হচ্ছে তোমার x1 নট ইকুয়াল টু x2, এরকম হইলে এক এক না, রাইট? এখন এটা মনোযোগ দিয়ে খেয়াল করো যে এইখানে আমি যদি y অক্ষর সমান্তরালে একটা লাইন টানি, তার মানে কি এইখানে ধরো y এর মান 3 ধরো, তাহলে এই পয়েন্টে y এর মান কত? 3 না? এই পয়েন্টে y এর মান 3 না? তাহলে খেয়াল করো, ধরো এই মানটা হচ্ছে x ইকুয়াল টু -1, এটা ধরো x ইকুয়াল টু -2, ধরো এটা x ইকুয়াল টু -3, ধরো এরকম। তার মানে দেখো -1 এর জন্য মান পাচ্ছি 3, আবার -3 এর জন্য মান পাচ্ছি 3, তাহলে এটা কি এক এক ফাংশন? তার মানে আমি একটু বলতে পারি এই ফাংশনটা আসলে এক এক না, নো। এই জিনিসটা কি বুঝছো? তার মানে আমি একটু বুঝাতে পারলাম তোমাদের, একটা ফাংশন একটা অন্যয় ফাংশন কি ফাংশন না কিভাবে বুঝবা? তুমি এক্স অক্ষ বরাবর সমান্তরাল লাইন টানে দেখবা যে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একাধিক মান আছে কিনা, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একাধিক মান আছে কিনা। যদি এরকম না পাওয়া যায় তাহলে এটা ফাংশন টেস্ট, মানে হচ্ছে তুমি ফাংশন টেস্ট করতেছো, ফাংশন টেস্ট। এখন তোমাদের এটা একটু ছবিটা এঁকে দেই, ছবিটা এরকম, তোমার এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুইটা মান পাওয়া যাচ্ছে। যদি এরকম হয়, দেখো এই দুটো আসলে দেখতে একরকম, দেখো এইটা যদি হয় তাহলে এটা ফাংশন না, মানে y1 নট ইকুয়াল টু y2, মানে এক্স এর একটা মানের জন্য ওয়াই যদি একাধিক মান পাওয়া যায় তাহলে এটা ফাংশনই না, এটা ফাংশন না। আর যদি এটা এরকম হয় যে এক্স এর দুইটা ডিফারেন্ট ইনপুটের জন্য আউটপুট একটাই পাওয়া যাচ্ছে তাহলে এটা এক এক ফাংশন, এটা ফাংশন, এটা ফাংশনে তো সমস্যা নাই, এটা ফাংশন ইয়েস, এটা ফাংশন ইয়েস, বাট এটা কিন্তু এক এক ফাংশন না। এটা কি বুঝছো? তাহলে গ্রাফ দেখে বলতে পারবা কোনটা এক এক ফাংশন কোনটা এক এক ফাংশন না? আচ্ছা একটা টেস্ট করি, তোমাদের কয়েকটা ফাংশন দিতে পারি আমি। আচ্ছা ধরো এরকম একটা কিছু, এটা একটা হইলো, তারপরে ধরো এরকম একটা কিছু দিলাম, আর ধরো এরকম একটা কিছু দিলাম। এখানে বলো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কোনটা এক এক ফাংশন? আচ্ছা এটা একটু প্রমিনেন্ট করে রাখি। এটা ধরো এরকম বলো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার মধ্যে কোনটা এক এক ফাংশন? 1 নাম্বারটা এক এক ফাংশন। আচ্ছা তারপর হ্যাঁ 1 নাম্বারটা এক এক ফাংশন, কারণ হচ্ছে তোমার এখানে y এর যে কোনো মানে নিয়ে দেখো তোমার সবগুলোর জন্য একটা মানই পাওয়া যাচ্ছে, কাজে সমস্যা নেই। সো সমস্যা নেই, এটা হচ্ছে এক এক, সমস্যা নেই। ওকে 2 নাম্বারটা কেন না? দেখো তো y এর সবগুলো মানের জন্য একটা মানই পাওয়া যাচ্ছে না, তাহলে এটা এক এক না কেন?
আচ্ছা, একটা জিনিস মনে রাখবা তোমাদের, না এটা এক এক হবে না। এক এক হবে না এই কারণে, খেয়াল করো আমি তোমাদের জিজ্ঞেস করতেছি এটা কি এক এক কিনা, ওয়ান টু ওয়ান ফাংশন কিনা। ওয়ান টু ওয়ান ফাংশন হতে গেলে আগে এটাকে ফাংশন হইতে হবে না? এই জিনিসটা যদি ফাংশনই না হয় তাহলে এটাকে ওয়ান টু ওয়ান ফাংশন হবে? তাহলে তোমাকে আগে চেক করতে এটা ফাংশন কিনা। এখানে দেখো তো, এক্স এর দুইটা ডিফারেন্ট, এক্স এর একটা মানের জন্য এক্স ইকুয়াল টু ধরো ওয়ান, এক্স এর একটা মানের জন্য ওয়াই দুটা মান পাওয়া যাচ্ছে না? এক্স এর একটা মানের জন্য ওয়াই দুটা মান পাওয়া যাচ্ছে না? তাহলে এটা ফাংশনই না, এটা নট ফাংশন। আর ফাংশন না হলে তো এক এক ফাংশন হওয়ার প্রশ্নই আসে না। এটা ফাংশন না, আর ফাংশন না হলে তো এক এক নাই। মানে এটা ফাংশন, ফাংশন যদি না হয় তো এক এক ফাংশন তো হবেই না। এক এক ফাংশন হতে গেলে আগে ফাংশন হইতে হবে, তারপর এক এক ফাংশন কি হবে না হবে না দেখা যাবে। এটা কি বুঝছো? তো 3 নাম্বারটা খেয়াল করে দেখো, 3 নাম্বারটা ফাংশন হতে সমস্যা নেই, কারণ যে কোনো বিন্দুতে আসলে একটাই পাওয়া যাচ্ছে। আর এটা ফাংশন, এটাও এক একও সমস্যা নেই, কারণ এটা আসলে মানে এটা বোথ ফাংশন প্লাস এটা ওয়ান টু ওয়ান, প্রবলেম নেই। ঠিক আছে, এটা কি ক্লিয়ার সবার কাছে? এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এখন এখন কথা হচ্ছে যে একটু পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আমি ফাংশন না ফাংশন এক এক ফাংশন এটা দেখালাম। আগামী দিন আসলে তোমাদের ওই যে এক এক ফাংশন না এটা প্রমাণ করা তোমাদের, তোমার মনে হয় পারো, তাও একটু দেখাবো। আর কয়েকটা এই প্রিপেয়ার ফাংশন টাইপের কয়েকটা জিনিস দেখা যাচ্ছিল না, এগুলো শেষ হয়ে যাবে। ঠিক আছে, কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক।